আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা সজ্জন, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পদার্থ, অণু, পরমাণু, পদার্থের অবস্থা এবং পদার্থের পরমাণুর কণিকা, এ বিষয়ে বেসিক আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা শুরু করছি পদার্থ কাকে বলে। পদার্থ হচ্ছে যার ভর আছে, ওজন আছে, জড়তা আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা দান করে, তাকে বলা হয় হচ্ছে পদার্থ। যার ভর আছে, যেমন হচ্ছে ধরুন একটা খাট অথবা হচ্ছে একটা টেবিল, যার কি আছে, ভর আছে, ওজন আছে। তারপরে হচ্ছে জড়তা। জড়তা মানে হচ্ছে পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। স্থির থাকলে স্থির, গতিশীল থাকলে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে কি জড়তা। তারপরে বল প্রয়োগে বাধা দান করে, যেমন হচ্ছে কোনো বস্তু স্থির আছে, সেটা গতিশীল করতে আপনাকে বল প্রয়োগ করতে হয়, ঠিক আছে? তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা পদার্থ। সেই হিসেবে আমরা পদার্থ কাকে কাকে বলতে পারি? চেয়ার, টেবিল, বই, খাতা, কলম। যারা স্থান দখল করে, জড়তা আছে, ওজন আছে, ভর আছে, বল প্রয়োগে বাধা দান করে, স্থির বস্তুকে গতিশীল করতে বল প্রয়োগ করা লাগে, গতিশীল বস্তুকে স্থির করতে বল প্রয়োগ করা লাগে, তারাই হচ্ছে কি পদার্থ। এরপরে আমরা যাব পদার্থ কত প্রকার। অবস্থার ভিত্তিতে পদার্থ, অবস্থা, আকার, আকৃতি, আয়তনের দিক দিয়ে পদার্থ হচ্ছে 3 প্রকার। পৃথিবীর সকল পদার্থ 3 প্রকার। কি কি? কঠিন, তরল, বায়বীয়। কঠিন পদার্থ কি? আমরা সাধারণত জানি হচ্ছে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি, আকর্ষণ শক্তি বেশি। অর্থাৎ যে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, আন্তঃআণবিক দূরত্ব কম এবং নির্দিষ্ট আকার ও আয়তন আছে, তাকে বলা হয় হচ্ছে কঠিন পদার্থ। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি কঠিন পদার্থের ক্ষেত্রে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, আন্তঃআণবিক দূরত্ব কম। আচ্ছা, কঠিন পদার্থের কণাগুলো হচ্ছে পরস্পর একে অপরের সাথে লাগোয়া হয়ে থাকে, এজন্য বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি। তারপরে আন্তঃআণবিক দূরত্ব কম, যেমন হচ্ছে একটা বরফের মধ্যে পুরা বরফ লাগোয়া, একে অপরের সাথে লাগোয়া, ফাঁকা নাই, দূরত্ব কম, নাই বললেই চলে। তারপরে হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিনের চেয়ে কম এবং আন্তঃআণবিক দূরত্ব কঠিনের চেয়ে বেশি। যে সমস্ত পদার্থের আন্তঃআণবিক শক্তি কঠিনের চেয়ে কম এবং আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের চেয়ে বেশি, তাদেরকে বলা হয় তরল পদার্থ। আবার হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ কি? এটা হচ্ছে যার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি একেবারে নাই বললেই চলে এবং আন্তঃআণবিক দূরত্ব এতটাই বেশি যে কণাগুলো ইচ্ছে মতো এদিক সেদিক ছোটাছুটি করে। আচ্ছা, কঠিন পদার্থ হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন আছে, নির্দিষ্ট আকারও আছে, আয়তনও আছে। তারপরে তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থ কোনো আকার নাই, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তবে আয়তন আছে। তারপরে হচ্ছে বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ আকারও নাই,
আয়তনও নাই, তবে যেই পাত্রে রাখা হয় তার পুরোটাই দখল করে। এটা কি? বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। এরপরে হচ্ছে আমরা বলবো প্রবাহ ধর্ম। যেমন তরল পদার্থ প্রবাহিত হয়, বায়বীয় পদার্থ প্রবাহিত হয়, তাহলে দুটোর প্রবাহ ধর্ম আছে। কিন্তু কঠিন পদার্থ কি এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়? হয় না, সেটার প্রবাহ ধর্ম নাই। এবার আসুন কঠিনকে তাপ দিলে সেটা তরল হয়, তরলকে আরো তাপ দিলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছালে, অর্থাৎ স্ফুটনাঙ্কে পৌঁছালে সেটা বাষ্প হতে শুরু করে, অর্থাৎ গ্যাস হতে শুরু করে। আবার গ্যাসকে তাপ হ্রাস করলে তরল হয়, আবার তরলকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলনাঙ্কে পৌঁছালে সেটা বরফ হতে শুরু করে। এই হচ্ছে মূলত বিষয়। -20 ডিগ্রি, তারপরে হচ্ছে মাইনাস যত ডিগ্রি বলেন সেটা কঠিন অবস্থায় থাকে। আচ্ছা, এরপরে কিছু পদার্থ আছে ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ যেমন হচ্ছে কর্পূর, তারপরে নিশাদল, এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। এগুলোকে সরাসরি কঠিনকে তাপ দিলে বাষ্প হয়, এভাবে বাষ্পকে তাপ হ্রাস করলে কঠিন হয়। বোঝা গেছে? এরপরে আমরা সরাসরি আসবো হচ্ছে উপাদানগত দিক দিয়ে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়: বিশুদ্ধ পদার্থ, মিশ্র পদার্থ। বিশুদ্ধ পদার্থ দুই প্রকার: মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। আবার মিশ্র পদার্থ দুই প্রকার: সমসত্ব পদার্থ মিশ্র, অসমসত্ব মিশ্র। মৌলিক পদার্থ আমরা যাব। তবে বিশুদ্ধ পদার্থটা কি? বিশুদ্ধ পদার্থ হচ্ছে কোনো পদার্থকে ভাঙলে সেই পদার্থের কণা ব্যতীত অন্য কোনো পদার্থের কণা পাওয়া যায় না, এটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। যদিও এটা আবার মৌলিক পদার্থের সংজ্ঞায় চলে যায়। যেমন আমরা বিশুদ্ধ পদার্থকে দুই প্রকার, সেটা হচ্ছে কি? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থের কণা ব্যতীত অন্য কোনো পদার্থের কণা পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আবার যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে দুই বা ততোধিক মৌলিক পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় যৌগিক পদার্থ। অথবা বলা যায় যৌগিক পদার্থ হচ্ছে যৌগিক পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। আচ্ছা, অণু, পরমাণু একসাথে বলে দিই। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু। আচ্ছা, আমরা মিশ্র পদার্থে যাই। মিশ্র পদার্থ হচ্ছে দুই প্রকার: সমসত্ব মিশ্র এবং অসমসত্ব মিশ্র পদার্থ। সমসত্ব মিশ্র পদার্থ, মিশ্র পদার্থটা মূলত কি? মৌলিক এবং যৌগিক পদার্থকে কোনো একটা পাত্রে রেখে যখন সেটা দ্রবণ প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় হচ্ছে মিশ্র পদার্থ। দ্রবণ প্রস্তুত করা হয়। এখন হচ্ছে আপনি দ্রবণ প্রস্তুত করলেন, সেখানে যদি উপাদান সমান থাকে এবং ভৌত ধর্ম এবং উপাদান যদি সমান থাকে সেটা হচ্ছে সমসত্ব মিশ্র, আর যদি সমান না থাকে সেটা হচ্ছে অসমসত্ব মিশ্র পদার্থ। এবার আসি আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম পরমাণুর কথা। পরমাণুকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়, সেগুলোকে বলা হয় পরমাণুর কণিকা। পরমাণুর কণিকা প্রধানত তিন প্রকার: স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা কি? স্থায়ী কণিকা হচ্ছে পরমাণুতে সব সময় যেগুলা বিদ্যমান থাকবে, যে কণিকা সব সময় বিদ্যমান থাকবে সেগুলো হচ্ছে স্থায়ী কণিকা। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। শুধুমাত্র হাইড্রোজেন এমন একটি পরমাণু যেখানে নিউট্রন নাই। তবে হাইড্রোজেনের অন্যান্য আইসোটোপ, প্রোটিয়াম ছাড়া, অর্থাৎ হাইড্রোজেন আর কি, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এগুলোতে আবার নিউট্রন আছে। তো যা হোক, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আচ্ছা,
এবার আসি হচ্ছে অস্থায়ী কণিকা। পরমাণুকে ভাঙলে যে কণিকাগুলো কিছু সময়ের জন্য পরমাণুতে অবস্থান করে সেগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এদের সংখ্যা প্রায় 100, যেমন হচ্ছে মেসন, বোসন, তারপরে নিউট্রিনো, এগুলা হচ্ছে ইত্যাদি। তারপরে হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হচ্ছে আমরা অস্থায়ী কণিকার পাশাপাশি পরমাণুতে আরো একটি কণিকা পাই, সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। ভারী কতগুলা কণিকা অস্থায়ী কণিকার পাশাপাশি যে ভারী কণিকাগুলো পরমাণুতে অবস্থান করে সেগুলো হচ্ছে কম্পোজিট কণিকা, যেমন ডিউটেরন। তো এরপরে আসতেছে পরমাণুর যে মূল কণিকা, স্থায়ী কণিকাগুলো আমরা বললাম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে যাব। তার আগে আমরা আরো কিছু বিষয় দেখে নিই। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপ হচ্ছে ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুসমূহকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হচ্ছে ভর সংখ্যা কি থাকবে, ভিন্ন হবে, পারমাণবিক সংখ্যা সমান হবে। আমরা জানি পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যা তত, ইলেকট্রন সংখ্যা তত। তবে নিউট্রন সংখ্যা কখনো কখনো সমান হয়, কখনো কখনো ভিন্ন হয়। ভর সংখ্যাটা মূলত ভিন্ন হয় কেন? নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে। কারণ আমরা জানি হচ্ছে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এবার দেখুন আইসোটোপ। আইসোটোপ হচ্ছে কি, আমরা জানি একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হচ্ছে হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 1, ডিউটেরিয়ামের হচ্ছে 2, ট্রিটিয়ামের হচ্ছে 3। এখানে হচ্ছে প্রোটিয়ামে নিউট্রন সংখ্যা নাই, অর্থাৎ হাইড্রোজেন যেটাকে বলি আমরা। তো ডিউটেরিয়ামে হচ্ছে নিউট্রন সংখ্যা 1 এবং ট্রিটিয়ামে নিউট্রন সংখ্যা 2। কারণ আমরা জানি হচ্ছে ভর সংখ্যা সমান হচ্ছে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে আমরা ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যেহেতু 1 এবং ভর সংখ্যা আমরা 2 পেলে প্রথমটাতে ডিউটেরিয়ামে, তাহলে 1 যদি বিয়োগ দিই তাহলে 1 হচ্ছে নিউট্রন সংখ্যা ডিউটেরিয়ামে। তারপর ট্রিটিয়ামে 3, ভর সংখ্যা 3 বিয়োগ হচ্ছে 1, তাহলে সেখানে পাচ্ছি নিউট্রন সংখ্যা 2। এরপরে আসি আমরা আইসোটোন। আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন এবং প্রোটন সংখ্যাও ভিন্ন। বিভিন্ন মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ও প্রোটন সংখ্যা ভিন্ন, এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। আইসোটোনের উদাহরণ দিতে গেলে হচ্ছে সিলিকন 14, যার প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা হচ্ছে 30। আবার হচ্ছে ফসফরাস, যার ভর সংখ্যা 31 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 15। এখানে দেখুন সিলিকনের প্রোটন সংখ্যা 14, ভর সংখ্যা কত, 30। তাহলে 30 বিয়োগ 14 কত হয়, 16। সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। আবার ফসফরাসের প্রোটন সংখ্যা হচ্ছে 15, 31 হচ্ছে ভর সংখ্যা, 31 বিয়োগ 15 তাইলে কত হচ্ছে, 16। অর্থাৎ সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, সেগুলোকে বলা হয় দুইটা পরস্পরের আইসোটোন। এবার হচ্ছে আইসোবার, ভর সংখ্যা সমান। ভর সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন মৌলের ভর সংখ্যা সমান হলে, নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। যেমন হচ্ছে আইসোবারের ক্ষেত্রে উদাহরণ কপার 29 প্রোটন সংখ্যা এবং 65 হচ্ছে কি ভর সংখ্যা, জিঙ্ক 30 হচ্ছে প্রোটন সংখ্যা এবং 65 হচ্ছে কি ভর সংখ্যা। কপারেরও 65 ভর সংখ্যা, জিঙ্কেরও 65 হচ্ছে ভর সংখ্যা।
তাহলে সেটা হচ্ছে পরস্পরের আইসোবার, ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন। এবার আসি আমরা পরমাণুর যে স্থায়ী মূল কণিকা তিনটি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, সেগুলোর ক্ষেত্রে আমরা ইলেকট্রন আবিষ্কার করেছেন হচ্ছে জে থমসন, নিউট্রন আবিষ্কার করেছেন রাদারফোর্ড, প্রোটন আবিষ্কার করেছেন রাদারফোর্ড, নিউট্রন আবিষ্কার করেছেন হচ্ছে স্যাডউইক। ঠিক আছে। এরপরে অবস্থান, আমরা সাধারণত জানি নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন এবং কেন্দ্রে অবস্থান করে হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন। এরপরে হচ্ছে প্রোটনের ভর হচ্ছে +1, নিউট্রনের ভরও +1। আচ্ছা, ইলেকট্রনের ভর হচ্ছে একটি প্রোটন বা একটি নিউট্রনের 1737 ভাগের 1837 ভাগের 1 ভাগের সমান। ঠিক আছে। এবার প্রকৃত ভর হচ্ছে ইলেকট্রনের 9.11 গুণ 10⁻⁻28। তারপরে প্রোটনের ভর হচ্ছে 1.672 গুণ 10⁻⁻24। নিউট্রনের ভর হচ্ছে 1.675 গুণ 10⁻⁻24। আচ্ছা, চার্জ, প্রোটনের তুলনায় চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, প্রোটনের চার্জ হচ্ছে +1, নিউট্রনের চার্জ হচ্ছে 0, আধান 0। তো এবার প্রকৃত চার্জ, ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে -1.60 গুণ 10⁻⁻19 কুলম্ব। তারপরে হচ্ছে প্রোটনের ক্ষেত্রে +1.60 গুণ 10⁻⁻19 কুলম্ব, নিউট্রনের চার্জ 0। তো এই হচ্ছে মূলত সংক্ষিপ্ত আলোচনা। আজকে এই পর্যন্ত। যারা পদার্থের শ্রেণী বিভাগ এবং পরমাণু, অণু এবং মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, সেই ক্ষুদ্রতম কণিকা পরমাণুকে আরো বাংলে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, স্থায়ী কণিকার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে বিস্তারিত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা এই পর্যন্ত। আগামীতে আমরা ইনশাআল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমি আব্দুল্লাহ তাজরিয়ান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।